তাই সেকেন্ড সেমের পরীক্ষা তো অলমোস্ট এসে গেছে তোমাদের। যদি আমি মেজর মাইনরের পরীক্ষার কথা বলি তো 5 তারিখ থেকে শুরু হয়ে যাচ্ছে। এখন এই কম সময়ের মধ্যে কিভাবে তুমি রিভিশন করবে, কিভাবে রিভিশন করলে বেশি মার্কস তুমি তাড়াতাড়ি অ্যাটেন্ড করতে পারবে, বেশি মার্কস তাড়াতাড়ি কভার করতে পারবে, মানে রিভিশনের কথা বলছি, কিভাবে তুমি কম টাইমে বেশি মার্কস কভার করতে পারবে তার একটা স্ট্র্যাটেজি আমি দিচ্ছি। যদি তুমি এটা মেনটেন করো তাহলে দেখবে তোমার যে পেপারই থাক না কেন, সেটা ম্যাথসে মেজর হোক বা ম্যাথসে মাইনর হোক, আমি ম্যাথসের কথা বলছি, অন্যান্য পেপারের কথা তুমি বলতে পারবে না, আমি ম্যাথসের কথা বলবো। ম্যাথসে মেজর হোক বা মাইনর, তুমি কিন্তু সব সময় একটা ভালো নাম্বার স্কোর করতে পারবে খুব কম টাইম দিয়েও। ঠিক আছে, আমি স্ট্র্যাটেজিটা বলছি। চলো আমি একটু সিলেবাসটা আগে খুলি, তাহলে স্ট্র্যাটেজিটা বলতে সুবিধা হবে। দেখো তোমার সিলেবাসে 3টে গ্রুপ রয়েছে, যেখানে গ্রুপ এ তে 25 নাম্বার, গ্রুপ বি তেও 25 নাম্বার, আর গ্রুপ সি তেও 25 নাম্বার। সবচেয়ে বেশি মার্কস তোলা সোজা হচ্ছে এই গ্রুপ সি। খুব কম করে এই 25 নাম্বার তোলা যায়। আমি যদি গ্রুপ এ এর সাথে তুলনা করি, গ্রুপ এ এর অর্ধেকও পড়তে হয় না গ্রুপ সি এর 25 নাম্বার তুলতে গেলে। একদম কম পড়াশোনা করে বেশি মার্কস তোলা যায় এই গ্রুপ সি। যারা এই গ্রুপ সিটা পড়নি এখনো ভালো করে, তাদেরকে বলবো দেখবে গ্রুপ সি তে খুব কম ক্লাসে আমাদের টোটাল 25 নাম্বার কমপ্লিট হয়েছে। তুমি যদি একটু ভালো করে দেখে থাকো, জাস্ট একবার যদি আমাদের অ্যাপটা খুলে দেখো, যদি ক্লাস গুনে না থাকো তাহলে অ্যাপটা খুলে যদি ক্লাস গুনে দেখো, দেখবে একদম মিনিমাম নাম্বার অফ ক্লাসে টোটাল গ্রুপ সি কমপ্লিট হয়েছে। গ্রুপ সির মধ্যে কি আছে আমি একটু সহজে ব্যাপারটাকে বলি। তুমি পড়েছো বা পড়বে যাই হোক না কেন, সবাই হয়তো লাইভ ক্লাস করনি, মানে আমাদের এই ম্যাট্রিক্স এবং ভেক্টর স্পেসের ক্ষেত্রে, তো তাদের হয়তো পড়া বাকি আছে, তো আমি সবার জন্যই বলছি। গ্রুপ সি এর প্রথম ইউনিটটা ম্যাট্রিক্সের ইউনিট। এখানে সহজ ম্যাট্রিক্সের ক্যালকুলেশন রয়েছে, সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনের কতগুলো সলিউশন থাকতে পারে, কিভাবে সেটা ডিটারমাইন করতে হয়, কিভাবে সলভ করতে হয়, ল্যামডা মিউ এর কোন কোন ভ্যালুর জন্য কতগুলো করে সলিউশন থাকবে, এই ধরনের অঙ্ক রয়েছে। সোজা কথা, এখান থেকে কি আসে? থিওরেম আসে না, কোনো থিওরেম আসে না, অনলি অঙ্ক আসে, পরিষ্কার হিসাব। কিরকম অঙ্ক আসে? একটা ম্যাট্রিক্সের রো রিডিউসড এশেলন ফর্ম বার করতে দিল, রো রিডিউসড এশেলন ফর্মের সাহায্যে সেই ম্যাট্রিক্সের ইনভার্স করতে দিল। ঠিক আছে, একটা ম্যাট্রিক্স ধরো তোমাকে বললো তার র্যাঙ্ক বার করতে বাই দ্য হেল্প অফ রো রিডিউসড এশেলন, ধরো বললো রো অপারেশনের সাহায্যে র্যাঙ্ক বার করো। ঠিক আছে, বা তোমাকে বলা হলো যে একটা সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন দেওয়া আছে, এই সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনের ইউনিক সলিউশন থাকার কন্ডিশন কি, অথবা কতগুলো সলিউশন থাকবে, ইউনিক সলিউশন নাকি ইনফাইনাইট নাম্বার অফ সলিউশন। বুঝতে পারলাম? বা বলা হলো যে এখানে দুটো কনস্ট্যান্ট আছে ল্যামডা মিউ, এই ল্যামডা মিউ এর কোন কোন ভ্যালুর জন্য কি রকম সলিউশন থাকবে এই সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনের, এই ধরনের যাবতীয় অঙ্ক এখানে থাকে। তো আশা করছি এই ইউনিটটা কারোর কাছে কঠিন লাগেনি, লাগার তো কথা নয়, একদম মানে বেসিক অঙ্কের ইউনিট, যোগ বিয়োগ গুণভাগ ছাড়া কিছু নেই এখানে। ঠিক আছে, তার যে পরের ইউনিটটা, এখানে কি কি আছে? এখানে এটাকে বলা হয় ভেক্টর স্পেস। কি কি আছে এখানে? এখানে তুমি দেখছো যেটা অ্যাকচুয়ালি ভেক্টর স্পেসের ডেফিনেশন এবং আরএন ভেক্টর স্পেসের ডেফিনেশন তুমি নিশ্চয়ই পড়ে ফেলেছো অলরেডি। এবং তারপরে ভেক্টর স্পেস যখন তুমি লিনিয়ার কম্বিনেশন অফ ভেক্টরস পড়লে, সেই লিনিয়ার কম্বিনেশনের বিভিন্ন প্রপার্টিজ, অর্থাৎ ভেক্টরসের বিভিন্ন প্রপার্টিজ, লিনিয়ার ডিপেন্ডেন্স, লিনিয়ার ইন্ডিপেন্ডেন্স কখন হয়, লিনিয়ার ডিপেন্ডেন্স, লিনিয়ার ইন্ডিপেন্ডেন্স কিভাবে চেক করতে হয়, স্প্যান্ড মানে একটা সিস্টেম অফ ভেক্টরস দিয়ে স্প্যান্ড মানে যেটাকে আমরা এল অফ এস, এল অফ আলফা বিটা গামা, ওই সেটটা কিভাবে তৈরি করা হয় তার অঙ্ক রয়েছে। এখানে কিছু থিওরেম আছে, যেমন ডিলিশন থিওরেম, লিনিয়ার ইন্ডিপেন্ডেন্স সংক্রান্ত থিওরেম, 2-3টে থিওরেম আছে লিনিয়ার ইন্ডিপেন্ডেন্স সংক্রান্ত। ঠিক আছে, ওকে। তো এই হলো তোমার ভেক্টর স্পেসের সিলেবাসটা। ওকে, আমি তোমাকে একদম গ্যারান্টি দিয়ে বলতে পারি যে এই ইউনিটটা তুমি যদি দুদিন, জাস্ট মানে দুদিনও বলবো না, জাস্ট যদি তোমার যদি পড়া থাকে নতুন অবস্থায় না, তুমি পড়েছো, ক্লাস করেছো, সেই অবস্থায় যদি তুমি 4 থেকে 5 ঘন্টা বসো, এই ইউনিটের রিভিশন কমপ্লিট হয়ে যাবে। যে কোনো দিন 4 থেকে 5 ঘন্টা যদি টানা বসো, 4 ঘন্টা টানা বসো, তোমার রিভিশন কমপ্লিট হয়ে যাবে। তুমি যদি ক্লাস করে থাকো, 4 ঘন্টা টানা বসো, 4 ঘন্টাও হয়তো লাগবে না, 4 ঘন্টাও হয়তো লাগবে না। ঠিক আছে, তুমি বসে দেখো এই প্রথম ম্যাট্রিক্সের অঙ্ক, তারপর এই সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনের অঙ্ক, 2 ঘন্টার মধ্যে রিভিশন কমপ্লিট হয়ে যাবে, 2 ঘন্টাও লাগবে না। ঠিক আছে,
তারপরে এই বাকি সেকেন্ড পার্টটা, এই যে ধরো লিনিয়ার ইন্ডিপেন্ডেন্স লিনিয়ার ডিপেন্ডেন্সের যে অঙ্কগুলো রয়েছে, ভেক্টর স্পেসের ডেফিনেশন তো তোমার মুখস্থ এমনিতেই থাকবে, যদি তুমি দুবার জাস্ট রিডিং করো মুখস্থ হয়ে যাবে, ঠিক আছে। ভেক্টরসের প্রপার্টিজ, লিনিয়ার ডিপেন্ডেন্স লিনিয়ার ইন্ডিপেন্ডেন্স, এক্সিস্টেন্স অফ সলিউশন অফ লিনিয়ার কম্বিনেশন অফ ভেক্টরস, এই যে জিনিসগুলো রয়েছে আর কয়েকটা থিওরেম রয়েছে, ওটার পেছনে তুমি 2 ঘন্টা দাও, তোমার রিভিশন কমপ্লিট হয়ে যাবে। যদি তুমি পড়ে থাকো বা ক্লাস করে থাকো, তাহলে এই টোটাল জিনিসটা রিভাইজ করতে তোমার 4 ঘন্টার বেশি টাইম লাগবে না। এখান থেকে মার্কস তোলাটা সবচেয়ে ইজিয়েস্ট, বুঝতে পারলাম, ঠিক আছে। এটা গেল আমার ইউনিট সি। তোমার এক্সাম তুমি যখন রিভিশন করছো, এর পেছনে গুনে গুনে 2 ঘন্টা 4 ঘন্টা টাইম দাও। তোমাকে যা পড়িয়েছেন স্যার সেটা নিয়ে এটার পেছনে 2 ঘন্টা বসো, এটার পেছনে আলাদা করে 2 ঘন্টা বসো। তুমি আমাকে তারপর তুমি জানাবে যে সেই 2 ঘন্টার মধ্যে তোমার রিভিশন কমপ্লিট হয়েছে কি হয়নি, বা তুমি রিভিশন করার পর কনফিডেন্স পাচ্ছ কি পাচ্ছ না, বুঝতে পারলাম। আর একটা কথা বলি, তোমাদের মনে একটা প্রশ্ন আসে যে যা করানো হয়েছে তার বাইরে থেকে কি করব, তার বাইরে থেকে কিচ্ছু করবে না। পরিষ্কার কথা, তুমি তার বাইরে থেকে কিচ্ছু করবে না, তাকাবে না তার বাইরে, তুমি ভাববেও না, তাকানো দূরের কথা, ভাববেও না। তুমি জানবে ওইটুকুই তোমার ইউনিভার্সাল সেট, ওর বাইরে কিছু নেই, ওটাই তোমার ইউনিভার্সাল সেট। এটা জেনে তুমি পরীক্ষা দিতে যাচ্ছ, বুঝতে পারলাম, ঠিক আছে। তাহলে তোমার প্রথম স্ট্র্যাটেজি হচ্ছে এর পেছনে 2 ঘন্টা দাও, এর পেছনে 2 ঘন্টা দাও। ম্যাট্রিক্স এবং সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনের পেছনে 2 ঘন্টা দাও। আর ভেক্টর স্পেসের লিনিয়ার কম্বিনেশন, লিনিয়ার ইন্ডিপেন্ডেন্স, লিনিয়ার ডিপেন্ডেন্স, তাদের অঙ্কগুলো, লিনিয়ার ডিপেন্ডেন্স ইন্ডিপেন্ডেন্স সংক্রান্ত থিওরেমগুলো, এর পেছনে 2 ঘন্টা দাও। 2 ঘন্টা আমি দিতে বলতাম না, এখানে আমি 1 ঘন্টা দিতে বলতাম। লিনিয়ার ডিপেন্ডেন্স ইন্ডিপেন্ডেন্সের অঙ্ক, তারপর লিনিয়ার কম্বিনেশনের এল অফ এস, এল অফ আলফা বিটা গামা, কোন অঙ্কগুলোর কথা বলছি বুঝতে পারছো? এল দিয়ে যে অঙ্কগুলো, কি বুঝতে পারছো কি পারছো না বলো, বলো কি শুনতে পেলাম না অর্ক, আমি তোমার মাইক আজকেও কাজ করছে না, কি বকছি বুঝতে পারছো কি পারছো না মধুমিতা? হ্যাঁ দাদা বুঝতে পারছো? ওই অঙ্কগুলো যদি শুধু অঙ্কগুলোর কথা হতো আমি তোমাকে বলতাম 1 ঘন্টা দাও। লিনিয়ার কম্বিনেশন, লিনিয়ার ডিপেন্ডেন্স, লিনিয়ার ইন্ডিপেন্ডেন্সের অঙ্ক ওইটুকুর জন্য, তারপর ধরো ভেক্টর স্পেসের ডেফিনিশন, ভেক্টর স্পেসের ডেফিনিশন, আরএন ভেক্টর স্পেসের ডেফিনিশন, লিনিয়ার কম্বিনেশনের অঙ্ক, লিনিয়ার ডিপেন্ডেন্সের অঙ্ক, লিনিয়ার ইন্ডিপেন্ডেন্সের অঙ্ক, এইটুকুর জন্য তোমাকে আমি 1 ঘন্টা বেশি বলতাম না। কেন আমি 2 ঘন্টা বলছি? কারণ ওখানে 3-4টে থিওরেম আছে, ওই 3-4টে থিওরেমের জন্য আমি আরো 1 ঘন্টা বললাম, ঠিক আছে, বুঝতে পারলাম? হলো, ব্যাস কমপ্লিট হয়ে যাবে তোমার 25 নাম্বার। মাত্র 4 ঘন্টা সময় খরচা করে 25 নাম্বারের রিভিশন কমপ্লিট করতে পারছো তুমি, মাত্র 4টে ঘন্টা। 4টে ঘন্টা একসাথে বসার কোনো দরকার নেই। এই 2 ঘন্টা অঙ্কের জন্য আগে বসে যাও, হয়ে গেল তোমার ফার্স্টে ম্যাট্রিক্স, লিনিয়ার সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনের অঙ্ক, ঝামেলা মিটে গেল, মাথার মধ্যে একটা হেডেক ঝেড়ে ফেললে, ঠিক আছে, ওকে। তারপরে আরো 1 ঘন্টা বসো এই লিনিয়ার ডিপেন্ডেন্স ইন্ডিপেন্ডেন্সের অঙ্ক, তারপরে লিনিয়ার কম্বিনেশন মানে এল অফ এস, এল অফ আলফা বিটা গামা ডেল্টা, ওই অঙ্কগুলোর জন্য, ঠিক আছে। ভেক্টর স্পেসের ডেফিনিশন, আরএন ভেক্টর স্পেসের ডেফিনিশন, ওইটুকুর জন্য 1 ঘন্টা দাও, তোমার আরো 1 ঘন্টা হয়ে গেল, মানে ওই পার্টটা হয়ে গেল। আর যে 3-4টে থিওরেম আছে ওর জন্য 1 ঘন্টা দাও, বাস, ঠিক আছে। এই আলাদা আলাদা করে করো, 2 ঘন্টা 1 ঘন্টা 1 ঘন্টা, তোমার রিভিশন কমপ্লিট হয়ে গেল। ইউনিট 3 ইউনিট সি পুরো তোমার হাতে, গ্রুপ সি যেটা পুরো তোমার হাতে, 25 নাম্বার মিনিমাম পড়াশোনা করে, ঠিক আছে, হয়ে গেল, ডান। এর পরে কোনটায় বেশি মার্কস তোলা যায় সেটাই আসে। এই যে ইউনিট বি, ইউনিট বি এর মধ্যে দুটো পার্ট, একটা হচ্ছে এই ইকুইভ্যালেন্স রিলেশন, এই হ্যান্ড ত্যান হোয়াটএভার ইট ইজ, এটা ঠিক আছে, পার্টিশন, ইকুইভ্যালেন্স রিলেশন, পার্শিয়াল অর্ডার রিলেশন, পোশেড, লিনিয়ার অর্ডার রিলেশন, এইটুকু পার্ট। এখান থেকে কি আসে? এখান থেকে অঙ্ক থিওরি মিশিয়ে আসে, ঠিক আছে, ওকে। আচ্ছা, ম্যাপিং, ম্যাপিং, তারপরে ইনভার্স ম্যাপিং, কম্পোজিশন অফ ম্যাপিং, ম্যাপিং এর অপারেশন, ইনভার্সের মিনিং, ইনভার্সের প্রপার্টিজ, এখান থেকেও কি আসে? থিওরেম, প্রবলেম মিশিয়ে আসে। আর এই যে লাস্ট পার্টটা, এই লাস্ট পার্টে এখনো পর্যন্ত আমি 3টে ক্লাস করিয়েছি তোমাদেরকে, আজকে হলে আরেকটা ক্লাস হবে, 4টে ক্লাসে মোটামুটি শেষ হয়ে যাবে, ঠিক আছে, ওকে। তো আমি যদি বলি যে কোনটায় কতটা বেশি গুরুত্ব আছে, আমি তোমাকে এতটুকু বলতে পারি, এই লাস্ট পার্ট থেকে 15 নাম্বার আসবে, ঠিক আছে, এটা থেকে 15 নাম্বার আসবে, আর এই দুটো মিশিয়ে মোটামুটি 10 নাম্বার থাকবে, ঠিক আছে, ওকে। এবার আমি তোমাকে সবার প্রথমে বলবো এই লাস্ট পার্টটা কমপ্লিট করো, কারণ এখানে 15 নাম্বার আসবে এবং এটা তোমার কম, ওই ম্যাপিং ম্যাট্রিক্সের মতো কম পড়ে বেশি নাম্বার তোলা যায়। গুণাগুনতি 3টে ক্লাস করিয়েছি, তার মধ্যে একটা 1 ঘন্টার ক্লাস ছিল, বাকিগুলো 1.5 ঘন্টা করে, ঠিক আছে, আর একটা করলে তোমার শেষ হয়ে যাবে। তো তুমি বলবে কি করে যে এটা বড়? 15 নাম্বার তোমাকে এটা দেবে,
বুঝতে পারলাম? ঠিক আছে, তুমি আমার কথা যদি রাখো, তোমাকে যেটা পড়িয়েছি তুমি তো ক্লাস করেছো, যদি না করে থাকো তাহলে তোমায় করতে হবে, সেটা আলাদা ব্যাপার, বাট যে করেছো অলরেডি সে যদি আমার কথাটা রাখো, তাহলে এই জিনিসটার জন্য 2 ঘন্টা লাগবে ওই 3টে ক্লাসকে রিভিশন করতে। 2 ঘন্টা লাগবে জাস্ট, তাও লাগবে না, 2 ঘন্টাও লাগবে না, ঠিক আছে? তুমি 1.5 ঘন্টা দাও, 1.5 ঘন্টা দাও জাস্ট, ওই 3টে ক্লাস রিভিশন হয়ে যাবে। আর আজকে যেটা করাবো সেটার জন্য 1.5 ঘন্টা দাও, ঠিক আছে? ওকে, মোট 2.5 ঘন্টা দিলে টোটালটা রিভিশন হয়ে যাবে। বুঝতে পারলাম? আজকে একটু বেশি জিনিস করাবো, আজকে থিওরেম করাবো, এই জন্য একটু বেশি টাইম লাগবে, ঠিক আছে? আর আমি তো ধরে ধরে বোঝাচ্ছি, তোমার তো হেডেকের বিষয় নয়, তুমি পুরোটা বুঝে যাচ্ছ, জাস্ট রিভিশনের জন্য এইটুকু টাইম দাও। তুমি 2.5 ঘন্টা দিলেই পুরো 15 নাম্বার তোমার সাথে চলে আসবে, ঠিক আছে? 2.5 ঘন্টা জাস্ট দিলে, 2.5 ঘন্টা আর আধ ঘন্টা আমি পরে আর তোমার থেকে চেয়ে নেবো, 3 ঘন্টা দিলেই 15 নাম্বার তোমার কাছে চলে আসবে, ঠিক আছে? ওকে, এবার আমি জানি না তোমরা রিলেশন ম্যাপিং কতটা ডেপথে গিয়ে, মানে তোমরা কতটা প্র্যাকটিস করেছো। স্যার তো পড়িয়েছেন, স্যার থিওরি প্রবলেম সব পড়িয়েছেন, আমি দেখেছি। এখন তোমরা কতটা প্র্যাকটিস করেছো সেটা আমি জানি না, কিন্তু রিলেশন ম্যাপিং সত্যি একটা বড় জায়গা। যেমন ওখানে থিওরি অফ ইকুয়েশন, তেমন এখানে রিলেশন ম্যাপিং একটা ভাস্ট জায়গা। এক্স্যাক্টলি কোন জায়গা থেকে করলে কতটা মার্কস তুলতে পারবে এটা বলাটা সত্যিই চাপের রিলেশন ম্যাপিং এর জন্য। তবে হ্যাঁ, কিছু মার্কা মারা থিওরেম আছে, স্যার ইম্পর্টেন্ট যেগুলো বলেছেন সেগুলোকে খেয়াল রাখবে, সেই থিওরেমগুলো আগে করবে রিলেশন ম্যাপিং এর জন্য বলছি, ঠিক আছে? কিছু মার্কা মারা অঙ্ক আছে যে অঙ্কগুলোকে স্যার ইম্পর্টেন্ট বলেছেন। যেমন আমি তোমাকে বলতে পারি একটা ম্যাপিং দিয়ে তার ইনভার্স বার কর, আগে বলবে যে ইনভার্স এক্সিস্ট করে কিনা দেখো, যদি এক্সিস্ট করে তাহলে ইনভার্সটা বার করে দাও। এই অঙ্ক কিন্তু আসবে। ধরো আমি एग्जांपल দিলাম, f from r to r fx = 3x + 1, ঠিক আছে? বললো যে এই ম্যাপিংটা ইনভার্টেবল কিনা চেক করো ফার্স্টে, অর্থাৎ তুমি সাবজেক্টিভ ইনজেক্টিভ চেক করে নিলে, ঠিক আছে? তারপর বললো যদি ইনভার্টেবল হয় তাহলে ইনভার্স খুঁজে বার করো। মার্কস কি রকম দিল? 3 + 2 5। এই ধরনের অঙ্ক কিন্তু খুব ইম্পর্টেন্ট, স্যারও বলেছেন এই ধরনের অঙ্ক ইম্পর্টেন্ট, তো আমি আলাদা করে বলছি না, ঠিক আছে? তারপর রিলেশন এবং ওখান থেকে যে পার্শিয়াল অর্ডার রিলেশন, লিনিয়ার অর্ডার রিলেশন, ইকুইভ্যালেন্স রিলেশন, ওখান থেকে যে অঙ্কগুলো স্যার ইম্পর্টেন্ট বলেছেন, থিওরেমগুলো যে ইম্পর্টেন্ট বলেছেন, আমার বক্তব্য হচ্ছে আগে ইম্পর্টেন্ট গুলো করে ওটাকে সাইড করে রেখে দাও। তাহলে এখানে তুমি 2.5 ঘন্টা টাইম দিচ্ছ, 2.5 ঘন্টা বা 3 ঘন্টা ধরে নাও, আধ ঘন্টা আমি পরে চেয়ে নেবো বলেছি। এখানে তুমি 3 ঘন্টা টাইম দিচ্ছ, আর এখানে রিলেশন ম্যাপিং এ স্যার যা যা ইম্পর্টেন্ট বলেছেন সেগুলোকে করে সাইড করে রেখে দাও, বাকি পরে টাইম পেলে পরে দেখবে। স্যার যেগুলোকে ইম্পর্টেন্ট মার্ক করেছেন সেগুলোকে শুধু করে রেখে দাও, হয়ে গেল, ঠিক আছে? এবার আমার মনে হয় যে খুব বেশি থিওরেম ইম্পর্টেন্ট বলেননি স্যার, কারণ এখানে খুব বেশি থিওরেম নেইও, করার মতো অত বেশি থিওরেম নেইও। কম্পোজিশন অফ ম্যাপিং থেকে বাছাবাছি থিওরেম, এফ কম্পোজিশন জি এর হোল ইনভার্স ইকুয়াল টু জি ইনভার্স কম্পোজিশন এফ ইনভার্স, এই ধরনের কিছু থিওরেম আছে, যে ধরনের থিওরেমগুলো ইম্পর্টেন্ট পরীক্ষায় আসার মতো ইম্পর্টেন্ট থিওরেম। এবং ওই অঙ্কগুলো আছে ইনভার্স, একটা ম্যাপিং এর ইনভার্স বার করার অঙ্কগুলো, তো ইনভার্স থেকে তো বোঝাই যাচ্ছে কি কি ইম্পর্টেন্ট না ইম্পর্টেন্ট। একটা ম্যাপিং যদি সাবজেক্টিভ এন্ড ইনজেক্টিভ হয় তাহলে সেটা ইনভার্টেবল এন্ড কনভার্সলি, ওই থিওরেমটা। এবং একটা ম্যাপিং এর ইনভার্সের ইনভার্স সেই ম্যাপিং নিজে, ওই থিওরেমটা, ঠিক আছে? এবং এদের যে কাউন্টার এক্সাম্পল গুলো, মানে যে যে থিওরেমে কাউন্টার এক্সাম্পল আসে অ্যাকচুয়ালি, ঠিক আছে? সেখানে কাউন্টার এক্সাম্পল গুলো, সেই কাউন্টার এক্সাম্পল গুলো ইম্পর্টেন্ট অবশ্যই, ঠিক আছে? তো আমি আর তার মধ্যে ঢুকছি না, স্যার তো বলেছেন অলরেডি, আমি বারবার বলছি স্যার যেগুলোকে ইম্পর্টেন্ট বলেছেন সেই ইম্পর্টেন্ট গুলো করে বাকিগুলোকে সাইড করে রেখে দাও। হাত দেবে না এখন, পরে হাত দেবে, পরে আসবো, ঠিক আছে? হলো? এবার আসছি ইউনিট 1। ইউনিট 1 সত্যি বিশাল বড় একটা জায়গা, ঠিক আছে? তার মধ্যে তুমি স্ট্র্যাটেজিক্যালি কি কি করবে? স্ট্র্যাটেজিক্যালি তুমি যেটা করবে সেটা হলো, সবার প্রথমে ভালো করে শুনে নাও, আমি বারবার যেগুলো প্রথমে করতে বলছি সেগুলো প্রথমে করবে, তারপরের কথা পরে দেখা যাবে। স্টার্মস থিওরেমের না স্টেটমেন্টটা আমি দিইনি, স্টেটমেন্টটা মাথা থেকে বেরিয়ে গেছিল, স্টেটমেন্টটা দেওয়ার কথা, আমি ছবি তুলে স্টেটমেন্টটা পাঠিয়ে দেবো। তোমাকে তো অঙ্ক অলরেডি করানো হয়ে গেছে, স্টেটমেন্ট ওটাই যেটা দিয়ে তুমি অঙ্ক করেছো ওটাই স্টেটমেন্ট, ঠিক আছে? যেটা তুমি বুঝেছো ওটাই স্টেটমেন্ট, ঠিক আছে? তুমি শুধু স্টেটমেন্টটা মুখস্থ করবে। 1 নম্বরে স্টেটমেন্ট অনেক সময় লিখতে দেয়, মানে ধরো স্টার্ম থিওরেমের একটা অঙ্ক দিল 4 নম্বরে, তার সাথে 1 নম্বরে স্টেটমেন্ট দিল 1 + 4 5, সুতরাং স্টেটমেন্টটা মুখস্থ তোমাকে লিখতে হবে, তো আমি স্টেটমেন্টটা দিয়ে দেবো, ঠিক আছে? ওকে, যদি বুঝতে অসুবিধা হয় বুঝিয়ে দেবো, সমস্যার কিছু নেই, তবে আমার মনে হয় না অসুবিধা হবে বলে, স্টার্মের অঙ্ক যা করেছো ওটা স্টেটমেন্টকে ইউজ করে করেছো, ঠিক আছে? যাকে সো স্টার্ম থিওরেমের অ্যাপ্লিকেশন, ঠিক আছে? ওকে, এটা 1 + 4 5 এ আসবে, এরকম মাথায় রাখো, মানে তোমাকে একটা অঙ্ক দেবে 4 নম্বরের আর একটা স্টেটমেন্ট লিখতে দেবে 1 নম্বরের, হয়ে গেল, ঠিক আছে? কার্ডান আর ফেরারিজের মধ্যে একটা আসবে, এবার কোনটা আসবে সেটা বলা মুশকিল, সেই জন্য কার্ডানও করতে হবে, ফেরারিজও করতে হবে, হলো,
ঠিক আছে। নেক্সট আসছি, তুমি তারপরে কি করবে, তাহলে ফার্স্ট কি করবে, ফার্স্ট করবে কার্ডান ফেরারি স্টাম্পস, এই তিনটে করবে ফার্স্টে, ঠিক আছে। কার্ডান ফেরারি স্টাম্প হয়ে গেলে কি করবে সেটা বলছি। কার্ডান ফেরারি স্টাম্প করতে কত সময় লাগবে, যদি করে থাকো, যে প্রথমবার করছো তার তো ভাই সময় লাগবে, তাকে তো ক্লাস দেখতে হবে, ক্লাসের রেকর্ডিং দেখতে হবে, সেটা তো আলাদা ব্যাপার, সেটা তো তোমাকে তোমার অনুযায়ী ম্যানেজ করতে হবে। আমি ধরে নিচ্ছি তুমি করেছো, তারপরে তোমাকে আমি বলছি যে কিভাবে প্র্যাকটিস করবে, কিভাবে রিভিশন করবে, ঠিক আছে। তাহলে কার্ডান ফেরারি স্টাম্প রিভিশন করতে কতটা টাইম লাগবে, স্টাম্প রিভিশন করতে একটু সময় লাগবে, মোটামুটি ধরে নাও 1 ঘন্টা লাগবে স্টাম্প রিভিশন করতে, ঠিক আছে। ফেরারি রিভিশন করতে কত সময় লাগবে, আধ ঘন্টা, তার বেশি লাগে না। কার্ডান রিভিশন করতে কত সময় লাগবে, আধ ঘন্টা, তার বেশি লাগে না, ঠিক আছে। কার্ডান ফেরারি স্টাম্প 2 ঘন্টার মধ্যে কমপ্লিট হয়ে গেল, ঠিক আছে। এখানে কিন্তু টাইম যাচ্ছে, তুমি খেয়াল করো, ইউনিট সিতে কিন্তু 2 ঘন্টায় ম্যাট্রিক্সের পুরো ইউনিট রিভিশন কমপ্লিট হয়ে গেছিল, কিন্তু এখানে টাইম যাচ্ছে, ওই জন্য তোমাকে লাস্টে ধরতে বলছি, ঠিক আছে। কারণ এখানে টাইম যাবে যাবে, তোমার কিছু করার নেই, আমারও কিছু করার নেই, জিনিসটা বড়, ঠিক আছে। আচ্ছা, তারপর চলে আসবে ডেকার্টেস রুল অফ সায়েন্স। ডেকার্টেস রুলের অঙ্ক প্রথম দিকে করানো হয়েছিল, দেখবে, ঠিক আছে। ওকে, ডেকার্টেস রুল অফ সায়েন্স যখনই হয়ে যাবে তখনই তুমি নিজের কতটা টাইম বেঁচে আছে, দেখো তোমার তো আরো পেপার আছে, ঠিক আছে, তোমার তো আরো জিনিসপত্র আছে, তোমাকে তো সেই অনুযায়ী রিভাইজ করতে হবে, তুমি কতটা টাইম বেঁচে আছে আগে ইভ্যালুয়েট করবে, ঠিক আছে। যদি তোমার হাতে টাইম পর্যাপ্ত থাকে তাহলে ঢুকে যাবে এই জায়গাটায়, এই যে ট্রান্সফরমেশন অফ ইকুয়েশন, ট্রান্সফরমেশন অফ ইকুয়েশন, ঠিক আছে, বোঝাতে পারলাম। ওকে, আমার লাস্ট চ্যাপ্টার থিওরি অফ ইকুয়েশনের, ওকে, ঠিক আছে, বোঝাতে পারলাম, ডান। তারপরে তুমি দেখো, আমি তোমাকে রিভিশন স্ট্র্যাটেজি বলছি, ওকে। তারপরে তুমি চলে আসবে আমাদের ডি মুইভার্স থিওরেমে, ঠিক আছে, ডি মুইভার্স থিওরেম এন্ড ইটস অ্যাপ্লিকেশন, ওকে, বুঝতে পারলাম। এখানে তোমার ডি মুইভার্স থিওরেম এন্ড ইটস অ্যাপ্লিকেশন হয়ে যাওয়ার পর মোহিত স্যার তোমাদেরকে আগামীকাল ইনইকুয়ালিটি কিছু করাবেন, ঠিক আছে। ওকে, ইনইকুয়ালিটি আমাদের বাকি আছে, মোহিত স্যার করাবেন এটা আগামীকাল। তাহলে ইনইকুয়ালিটিতেও বেছে বেছে অঙ্ক দেওয়া হবে তোমাকে, খুব সিলেক্টেড, সুতরাং ওখানে হেডেক হওয়ার চান্স নেই, ঠিক আছে। যতটা তোমাকে বলা হবে ততটা তুমি করবে, এবং পরীক্ষায় ছাঁকা কমন আসার মতো অঙ্ক, বুঝতে পারলাম, ঠিক আছে। এই হলো তোমার রিভিশন স্ট্র্যাটেজি। আর আমার কমপ্লেক্স নাম্বারের এই এক্সপোনেনশিয়াল আর লগারিদমিক ফর্মের খুব কিছু বাছা বাছা অঙ্ক করানোর আছে, ওই জায়গাটা আমি একদিন করাবো, ঠিক আছে, মানে কালকে আমি এই জায়গাটা করাবো। মোহিত স্যার কালকে তোমার ওই ইনইকুয়ালিটিটা করাবেন একটু, আর আমার ওই কমপ্লেক্স নাম্বারের এক্সপোনেনশিয়াল লগারিদমিক ফর্মে কিছু অঙ্ক করানোর আছে, ওটা করালে তোমার পুরো কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে। তাহলে এই হলো তোমার রিভিশন স্ট্র্যাটেজি। আমি কি বললাম, সবার প্রথমে ইউনিট 3 থেকে ধরবে। ইউনিট সিতে প্রথম ফার্স্ট 2 ঘন্টার মধ্যে ফার্স্টের ম্যাট্রিক্সের অঙ্কগুলো, সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনের অঙ্কগুলো রিভিশন কমপ্লিট করবে। যদি মনে হয় যে কোনো একটা ইউনিটে রিভিশন করতে বেশি টাইম যাচ্ছে, হতেই পারে, আমার সাথেও হয়েছে, আমি যখন তোমার বয়সে ছিলাম না, আমার সাথে হয়েছে, আমি হিসেব করে বসেছি যে এটা আমি মোটামুটি 2 ঘন্টার মধ্যে কমপ্লিট করব, দেখছি 4 ঘন্টা পেরিয়ে গেল, আমি কিছুই করতে পারলাম না, বসেই আছি খাতা নিয়ে, ঠিক আছে। এটা আমার সাথেও হয়েছে, এটা আমার সাথে হয়েছে। তখন কি করব, তখন বাধ্য হয়ে সেটা বন্ধ করে পরের যে ইউনিটটা প্ল্যানে আছে সেটাকে চালু করেছি। আমি যদি ওটা বসেই থাকি না, সারা দিন বসে থাকবো, আমার রিভিশন কিছুই হবে না, কারণ মাইন্ড ওটার সাথে শ্রিঙ্ক হচ্ছে না, মাইন্ড জমছে না, মানে মনে লাগছেই না জিনিসটা। আমি সেই মুহূর্তে যদি করতে যাই, জোর করে যদি করতে যাই, তো হবে না, আমার সারাদিনে কিছু পড়া হবে না। এটা খুব নরমাল বিষয়, তোমার একার সাথে হয় না, সবার সাথে হয়। একটা মুহূর্তে তুমি প্ল্যান করে বসেছো একটা জিনিস পড়বো, তোমার মন চাইছে না সেটা পড়তে, তুমি হাজার চাইলেও রিভিশন করতে পারবে না, তোমার সব ক্যালকুলেশন ঘেটে দেবে। তুমি ভেবেছো এটা 2 ঘন্টা বসবো, টাইম দেবো, কমপ্লিট হয়ে যাবে, তুমি 20 ঘন্টা বসে থাকবে, একটা পাতা উল্টাতে পারবে না। তাহলে কি করবে সেই সময়? ছেড়ে দাও, যেটা হচ্ছে না সেই মুহূর্তে ছেড়ে দাও। তাহলে ছেড়ে দিলে কি হবে, পরেরটাকে ধরো। তোমার ইউনিট 3 হচ্ছে না, ছাড়ো না, ইউনিট 3 ওই জায়গাটা ছাড়ো। ইউনিট 3 দুটো পার্ট 2 ভাগে ভাগ করে দিয়েছি তোমাকে, তোমার ম্যাট্রিক্সে মন বসছে না, ছেড়ে দাও, বা ভেক্টর স্পেসে চলে এসো। কারণ ভেক্টর স্পেসে মন বসছে না, ছেড়ে দাও, ম্যাট্রিক্সে চলে এসো। দুটোতেই মন বসছে না, ছেড়ে দাও, তোমাকে বলেছি এই জায়গাটায় চলে এসো, এই জায়গাটায় চলে এসো। এটা তো মন বসছে না, ছেড়ে দাও, তুমি চলে এসো স্টাম্প, কার্ডান ফেরারি। আরে একটা না একটা তো মন বসতে পারে বাবা, কিছুই মন বসছে না, তাহলে তো তোমার অবস্থা খারাপ, ঠিক আছে, সেটা তো বলে লাভ নেই। তো তোমাকে তো একটা না একটা মন বসবেই, ঠিক আছে। এই হলো নিয়মটা, এই নিয়মটাকে তুমি একটু ফলো করো, দেখবে তোমার একটার পর একটা রিভিশন কমপ্লিট হয়ে যাবে, হেডেকের কিছু থাকবে না, ঠিক আছে। এই হেডেকটা তৈরি হতো না যদি ইউনিভার্সিটি পর্যাপ্ত টাইম দিত। তোমাদের মে মাস থেকে শুরু হয়েছে, মে, জুন, জুলাই, অগাস্ট,
সেপ্টেম্বরের 5 তারিখে পরীক্ষা দিয়েছি। সেমিস্টারের নিয়ম অনুযায়ী 10 থেকে 12 দিন তো মিনিমাম স্টাডি টাইম দেওয়া উচিত। 2 সপ্তাহ স্টাডি টাইম থাকে, ধরে নিলাম আমি 10 দিন আছে, চলো তো 10 দিন স্টাডি টাইম মানেও তোমার অগাস্টের 25 তারিখ পর্যন্ত ক্লাসের টাইম। তুমি কিভাবে এক্সপেক্ট করা যায় যে মে, জুন, জুলাই আর অগাস্টের 25 তারিখ পর্যন্ত এইটুকু টাইমের মধ্যে গোটা সেমিস্টারের সিলেবাস কমপ্লিট করে ছেলেমেয়েরা রিভিশন কমপ্লিট করবে? এক্সপেক্ট করা যায় না। অবাস্তবটাই এখানে হচ্ছে। ইউজিসির গাইডলাইন আছে 4 মাসের আগে তুমি পরীক্ষা নিতে পারবে না, ঠিক 4 মাস কমপ্লিট হয়েছে পরীক্ষাটা নিচ্ছে। বুঝতে পারলাম? ঠিক 4 মাসের জাস্ট অগাস্ট শেষ করে পরীক্ষাটা নিচ্ছে। মানে এত বাজে বোধহয় আজ পর্যন্ত কোনো ইউনিভার্সিটি নেয়নি এরা যেটা করছে আর কি। তবে করছে যখন, তোমাকেও টেকনিক্যালি বার করতে হবে। তুমি তোমার নাম্বারটাকে কম্প্রোমাইজ করে তো কিছু করতে পারবে না। তোমার নাম্বার কম্প্রোমাইজ করে কোনো লাভ নেই। তুমি নাম্বার কম্প্রোমাইজ করবে, তোমার দেখবে ক্লাসে কেউ না কেউ মানে টেকনিক্যালি রিভিশন করে নাম্বার তুলে বেরিয়ে চলে যাবে। তো তুমি কম্প্রোমাইজ করে কি করবে? তুমি তো লস করবে। তোমার পার্সোনাল লস করে কোনো লাভ হবে কি? কোনো সুরাহা হবে কি? হবে না। তার চেয়ে ভালো চলো একসাথে নিজের মতো করে যেভাবে রিভিশনটা বললাম সেইভাবে শুরু করো, দেখবে পুরোটাই কমপ্লিট হয়ে যাবে, টাইমের মধ্যে কমপ্লিট হয়ে যাবে। আমি টাইম বেঁধে দিলাম ওই কারণে যাতে তুমি টাইমটা নিজের অজান্তে ওয়েস্ট করে না ফেলো। আমি টাইম বেঁধে দিয়েছি, তুমি একটু খেয়াল করে দেখো আমি রিভাইজ টাইমটা কি দিয়েছি। আমি রিভাইজ টাইম দিলাম এখানে ম্যাট্রিক্সের অঙ্ক, রো রিডিউসড এশেলন ফর্ম, সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন, এই টোটাল অঙ্ক, শুধু তো অঙ্ক আছে। প্রসেস তুমি জানো, অঙ্কগুলো একবার চোখে দেখে বেরিয়ে যাবে, হাতে লিখে করতে যাবে না, বেশি টাইম চলে যাবে। নিজে হাতে তো একবার করেছো, সেটাকে চোখে দেখে বেরিয়ে যাবে। আর যদি নিজে হাতে একবারও না করে থাকো তখন তো তোমাকে একটু একটু করতে হবে, ঠিক আছে? তখন রাফলি করো, নিজে হাতে একদম করোনি, রাফলি করো, ফেয়ারলি করতে যেও না। তাহলে এই সময় ফেয়ারলি আর করার টাইম পাবে না। যে করেছো সে চোখে চোখে দেখে বেরিয়ে চলে যাও, যে নিজে হাতে একদম করোনি সে রাফলি করো, ঠিক আছে? তো তোমার এইখানে 2 ঘন্টা টাইম বাধা থাকলো, এটার জন্য 2 ঘন্টা টাইম বাধা থাকলো। যে একদম করনি, যার কাছে একদম নতুন, তার একটু বেশি টাইম লাগবে, সে একটু বেশি টাইম তাকে দিতেই হবে, ঠিক আছে? যে অলরেডি করেছো তার জন্য এই টাইমটা বাধা থাকলো, ঠিক আছে? আচ্ছা চলে এসো। এখানে আমি এখনো পর্যন্ত 3টে ক্লাস করিয়েছি, আজকে আরেকটা ক্লাস করাবো। 3টে ক্লাসের জন্য 1.5 ঘন্টা টাইম রিভিশন বেঁধে দেওয়া রইলো, ঠিক আছে? আর আজকে যেটা করাবো তার জন্য আরো 1 ঘন্টা টাইম বেঁধে দেওয়া রইলো, ঠিক আছে? পরে আরো 1 ঘন্টা চেয়ে নেবো, সেটা কেন পরে বলছি। আচ্ছা, রিলেশন ম্যাপিং এর জন্য বলেছি বেশি হেডেক নিতে যাবে না। মোহিত স্যার যেগুলোকে ইম্পর্টেন্ট বলেছেন, যে থিওরেমগুলো, যে অঙ্কগুলো ইম্পর্টেন্ট বলেছেন সেইগুলো আগে করে বেরিয়ে যাবে। পরে যখন ইউনিট এ শেষ হয়ে যাবে তারপর ফিরে এসে বাকিগুলো দেখতে পারো, ঠিক আছে? আচ্ছা, এখানে আমি বলেছি তুমি থিওরি অফ ইকুয়েশনে প্রথমে স্টার্ম ধরবে, ফেরারিস ধরবে, কার্ডাস ধরবে, ঠিক আছে? তারপর ডেকার্টেস রুল ধরবে, ট্রান্সফরমেশন অফ ইকুয়েশন ধরবে, ঠিক আছে? তারপর যদি টাইম তুমি পাচ্ছ মনে হয় তখন রিলেশন বিটুইন রুটস এন্ড কোফিশিয়েন্ট ধরবে, ঠিক আছে? আর যদি মনে হয় যে টাইম পাচ্ছ না, ছেড়ে দাও, দরকার নেই। চলে এসো এখানে ডি মুইভার্স থিওরেম ধরবে, ডি মুইভার্স থিওরেম রিভাইজ করবে, ঠিক আছে? তারপর কালকে মোহিত স্যার ইনইকুয়ালিটিস করিয়ে দেবেন, তারপর তোমার ইনইকুয়ালিটিসে চলে আসবে। ইনইকুয়ালিটিসে কতটা টাইম লাগবে সেটাও বলে দিচ্ছি। মোহিত স্যার বেছে ইনইকুয়ালিটিস করিয়ে দেবেন, টোটালটা রিভাইজ। তুমি যদি ক্লাস করো, বারবার কথাটা বলছি শোনো, তুমি যদি ক্লাস করো তাহলে টোটালটা রিভাইজ করতে তোমার 1 ঘন্টার বেশি সময় লাগবে না। চলো আমি ধরে নিলাম 1.5 ঘন্টা সময় লাগবে, ঠিক আছে? 1.5 ঘন্টা সময় লাগবে, ওকে? আচ্ছা, আর আমার একটুখানি এই লগারিদমিক এন্ড ট্রিগোনোমেট্রিক ফাংশন যেগুলো করাবো ওটার জন্য তুমি 1 ঘন্টা রেখে দাও। তাহলে হিসেব যদি তুমি করো মোটামুটি ইউনিট 3 রিভাইজ করতে তোমার 4 ঘন্টা যাচ্ছে। ইউনিট বি রিভাইজ করতে এখানে তুমি ধরে নাও 3 ঘন্টা, আর এটাকে তুমি 1 ঘন্টা দাও, 4 ঘন্টা যাচ্ছে, ঠিক আছে? কিন্তু অ্যাকচুয়ালি এই ইউনিটটা বড়, তুমি এখানে কিন্তু বাছা থিওরেম করেছো, ঠিক আছে? আর ওদিকে ম্যাট্রিক্স, তারপর ভেক্টর স্পেসে সবকিছু করেছো, ওকে? সবকিছু করেও তোমার 4 ঘন্টা টাইম লাগছে, আর এখানে বাছা করেও তোমার 4 ঘন্টা টাইম লাগছে। তো এটা অনেক বড় অ্যাকচুয়ালি। যাই হোক, আর গ্রুপ এ তোমাকে আমি আগেই বলেছি যে কার্ডান, ফেরারি আর স্টার্ম করতে 2 ঘন্টা টাইম তোমাকে দিতেই হবে, ওইটুকু তো দিতেই হবে, ঠিক আছে? তারপর তুমি যদি এখানে ডেকার্টেস রুল করো, তার ট্রান্সফরমেশন অফ ইকুয়েশন করো, এখানে আরো 2 ঘন্টা চলে যাবে, 4 ঘন্টা ওখানে চলে যাবে, ঠিক আছে? আর রিলেশন বিটুইন রুটস এন্ড কোফিশিয়েন্ট আরো 1 ঘন্টা যাবে, 5 ঘন্টা যাবে, ঠিক আছে? ওকে? আর ডি মুইভার্স থিওরেম কমপ্লেক্স নাম্বার ওই জায়গাটা করতে আরো তোমার মোটামুটি ঘন্টা দেড়েক যাবে, 6.5 ঘন্টা যাবে, ঠিক আছে? ওকে? আর তোমার এইখানে ইনইকুয়ালিটি করতে 1 ঘন্টা দিতেই হবে, 7 ঘন্টা, 7.5 ঘন্টা মোটামুটি যাবে ধরো, ঠিক আছে? তো এটা করতে সবচেয়ে বেশি টাইম যাবে, ওই জন্য তোমাকে এটা সবার শেষে করতে বললাম। যদি তোমার মনে হয় এখানে এসে তোমার টাইম কম পড়ছে,
অ্যাটলিস্ট ওই ইউনিটগুলো তোমাকে কমপ্লিট সাপোর্ট দিয়ে এসেছে, বুঝতে পারলাম? সেই কারণে আমি রিভিশনটা এইভাবে করতে বললাম। ওকে, আচ্ছা এবার যদি কেউ মনে করো যে ঠিক আছে আমি কার্ডানস ফেরারিস এই জায়গাগুলো তো করবোই, কার্ডানস ফেরারিস টার্ম তাহলে আমি আগেই করে নিই, কোনো অসুবিধা নেই, তাতে কোনো অসুবিধা নেই। তুমি কার্ডান ফেরারিস টার্ম করে নাও, 2 ঘন্টা টাইম ওখানে দাও, 2 ঘন্টা তোমায় দিতেই হবে, তার নিচে হবে না, 2 ঘন্টা টাইম ওখানে দাও, ঠিক আছে? দিয়ে চলে এসো সোজা ইউনিট 3 তে, ইউনিট 3 কমপ্লিট করো, ঠিক আছে? করে চলে এসো সোজা ইউনিট 2 তে। ওকে, ইউনিট 2 তে এইখানটায় তোমাকে 1.5 ঘন্টা টাইম দিতে বলেছি, আর মানে 2.5 ঘন্টা টাইম দিতে বলেছি, ওটা দাও। আর এখানকার ইম্পর্টেন্ট গুলো 1 ঘন্টার মধ্যে মোটামুটি করে বেরিয়ে চলে যাও। তারপর আবার ইউনিট এ তে ব্যাক করে যাও, কার্ডান ফেরারিস টার্ম অলরেডি করে এসেছিলে, বাকি তুমি যা যা করছো সেগুলোকে করে নাও। এই হলো তোমার রিভিশন স্ট্র্যাটেজি, ঠিক আছে? এই স্ট্র্যাটেজিটা ফলো করো, দেখবে তোমার রিভিশন হয়ে যাবে, টাইমের মধ্যে তুমি কমপ্লিট রিভিশন করে ফেলবে। একটা জিনিস মাথায় রাখবে, রিভিশন না করলে সেই জিনিসটা এক্সামে গিয়ে, ক্লাসে করেছো বাড়িতে করেছো বাট রিভিশন করোনি, এক্সামে গিয়ে করাটা সত্যিই চাপের, তুমি গিয়ে ভুলে যাবে, মনে থাকবে না, সম্ভব নয়, ঠিক আছে? অন্য যা যা যাবতীয় কাজ করো, যে যা করো না কেন, আমি বলছি সবকিছু এই মুহূর্তে অফ করে দাও। এই আগামী তোমার পরীক্ষা কত তারিখে শেষ হচ্ছে? মোটামুটি ধরে রাখো 20 তারিখে শেষ হচ্ছে, 18-20 তারিখে শেষ হচ্ছে। এই আগামী 1 মাস, 1 মাসও নয়, 25 দিন, ঠিক আছে? আগামী 25 দিন সবকিছু বন্ধ রাখো, এভরিথিং, সবকিছু বন্ধ রেখে এই জিনিসগুলোর পেছনে টাইম দাও, এগুলোকে সাবজেক্টগুলোকে নামিয়ে নাও। সাবজেক্টগুলো নেমে গেল, তোমার মেজর মাইনর পেপারের হেডেক শেষ, এইবার তুমি তোমার মতো করে আবার ব্যাক টু নর্মাল লাইফ, ঠিক আছে? এর মাঝখানে অন্য কোনো কিছু করো না। যদি চাও নাম্বার পেতে চাই তাহলে এই মেথডটা ফলো করো, কারণ আমি তোমাকে আবার বলছি এরকম ব্যাপার নয় যে ইউনিভার্সিটি টাইম কম দিয়েছে মানে সবাই বয়কট করলো ইউনিভার্সিটিকে, এরকম ব্যাপার নয়। তুমি ইউনিভার্সিটির উপর রাগ করে তুমি কম নাম্বার পেয়ে পরীক্ষা দিয়ে চলে এলে, ঠিক আছে? আমি রাগ করলাম, ইউনিভার্সিটি আমাকে কম টাইম দিয়েছে, দূর এই বাজে ইউনিভার্সিটি ভালো করে পরীক্ষাই দেবো না, যা পারিস কর, ঠিক আছে? এইভাবে রাগ করে তুমি মোটামুটি একটা পরীক্ষা দিয়ে চলে এলে, মোটামুটি একটা খারাপ নাম্বারই পেলে, ঠিক আছে? কিন্তু মনে রাখবে তোমারই বাসে যে বন্ধুটা বসে সেই বন্ধুটা কিন্তু ভালো নাম্বার পেয়ে আসবে, সে কিন্তু এটা করবে না। ইউনিভার্সিটি কম টাইম দিতে পারে, সেখানে তুমি রাগও করতে পারো, কিন্তু তার এফেক্টটা যেন তোমার পরীক্ষার রেজাল্টে না আসে, এটা তোমাকে খেয়াল রাখতে হবে, কারণ ওটা তোমার রেজাল্ট, ওটা ইউনিভার্সিটির রেজাল্ট নয়, তাই ওটার যত্ন নেওয়ার দায়িত্ব তোমার, বুঝতে পারলাম? ঠিক আছে, আশা করি ক্লিয়ার হলো। বলো কি বলছো, বলো 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 বলো, ঠিক আছে? বেশ, আশা করি মেথডটা ক্লিয়ার করতে পারলাম। এইটা রিভিশনের মেথড, তুমি মেথডটা ফলো করো, তুমি দেখবে যে তুমি তোমার এক্সপেকটেশনের থেকে অনেক ভালো রেজাল্ট করে আসবে। তুমি যদি মনে করো যে আমার কাছে তো মানে ভেক্টর স্পেস নতুন সাবজেক্ট, ভেক্টর স্পেস সবে সবে পড়েছি, ম্যাট্রিক্স নতুন সাবজেক্ট, ম্যাট্রিক্স সবে সবে পড়েছি, তাহলে মার্কস তোলা খুব কঠিন হবে। তুমি ভাবতেই পারছো না ম্যাট্রিক্স এবং ভেক্টর স্পেস থেকে সবচেয়ে ইজি মার্কস তোলাটা, সবচেয়ে কম পড়ে অনেক মার্কস তুলতে পারবে। তুমি যদি ভাবো আমি এই যে ইন্টিজার চ্যাপ্টারটা, এটা তো সবে সবে পড়েছি, তাহলে এটা থেকে মার্কস তোলা খুব কঠিন, তুমি ভাবতে পারছো না এটা থেকে মার্কস তোলা অনেক সোজা, কারণ এখানে মানে থিওরি ইকুয়েশনের মতো অত অঙ্ক করতে হয় না, খুব কম করে অনেক নাম্বার স্কোর করা যায়, বুঝতে পারলাম? ঠিক আছে, তো সেই জন্য আমি বারবার বলছি স্ট্র্যাটেজি যেটা বললাম সেটা ফলো করো, দেখবে মার্কস তুমি যা আশা করেছো তার থেকে অনেক ভালো পাবে। যদি এই দেখো এবার ধরো তুমি পড়তে বসেছো, তোমার মাথা কাজ করছে না, হতেই পারে যে আমি যখন পড়তে বসছি সবসময় কি আমার মাথা কাজ করে, সবসময় কি আমার পড়তে ভালো লাগছে? এরকম নয়, এরকম বহুবার হয়েছে আমি পড়তে বসছি, ভাবছি যেটা সামনে 2-3 ঘন্টার মধ্যে কমপ্লিট করে ফেলবো, কিন্তু মানে হিসেব বলছে যে আমি পারবো না, মানে আমি যখনই পড়ার চেষ্টা করছি যে টাইমটা লাগছে, যে টাইমটা লাগা উচিত তার থেকে অনেক বেশি। তো তখন আমাদের সাথে ডিসকাস করো, তুমি যদি ম্যানেজ করতে পারো সেক্ষেত্রে তুমি সাবজেক্টটাকে চেঞ্জ করে অন্য সাবজেক্ট করো, মানে সাবজেক্ট বলতে তোমার যদি এই সাবজেক্টটাই করতে হয়, তুমি ইউনিট সি তে করছিলে, ইউনিট সি তে টাইম তোমার খেয়ে যাচ্ছে বেশি, তুমি ইউনিট বি করো, ইউনিট বি হয়ে গেছে তো ইউনিট এ করো, করে এসে ইউনিট সি তে ধরো। তাতেও যদি ম্যানেজ না করতে পারো আমাদের সাথে কথা বলো, তখন আমরা বলে দেবো কি করতে হবে,
বুঝতে পারলাম? কিন্তু টাইমটাকে যেতে দিও না, কারণ এটা তোমার ভাইটাল টাইম। আমি আবার মনে করাচ্ছি, তুমি তোমার রেজাল্ট যদি খারাপ করো তাহলে সেই ক্ষতিটা কিন্তু তোমার হবে। কারণ খেয়াল রাখো, তুমি ছাড়া তোমার গোটা কলেজ ভালো রেজাল্ট করে বেরিয়ে যাবে যদি তুমি নিজের খেয়াল না রাখো। বুঝতে পারলাম? ঠিক আছে? কারণ মার্কস তোলাটা কোনো ব্যাপার নয়, যেভাবে বললাম সেভাবে যদি টাইম দাও, কারণ দেখো অঙ্ক তো যা করানো হয়েছে সেগুলোই আসবে। প্রশ্ন হচ্ছে তুমি সেই জিনিসগুলো মাথায় রেখে নিয়ে যেতে পারবে কিনা, এটা তো প্রশ্ন। অঙ্ক যা করানো হয়েছে সেই আসবে, আলাদা তো কিছু আসবে না। প্রশ্ন হলো তুমি মাথায় রেখে ঠিকঠাক লিখতে পারবে কিনা। তার উত্তর একটাই, যে তুমি যত তাড়াতাড়ি রিভিশন কমপ্লিট করতে পারবে তুমি আরেকবার রিভিশন করার সুযোগ পাবে। একবার রিভিশন কমপ্লিট হলে আরেকবার রিভিশন করার সুযোগ পাবো, দুবার রিভিশন কমপ্লিট হলে 3 নম্বর বার রিভিশন করার সুযোগ পাবো। আমরা বলি যে রিভিশন যে যত বেশি করবে সে তত মার্কস স্কোর করে ফেলেছে অলরেডি। গ্যারান্টি দিয়ে কেউ যদি বলে যে সে 4 বার রিভিশন করে এসেছে, গ্যারান্টি দিয়ে সে 90% উপর মার্কস স্কোর করে আসছে। বুঝতে পারলাম? ঠিক আছে? সুতরাং এইটুকু তোমাকে আমি গ্যারান্টি দিতে পারি। তুমি যদি 4 বার রিভিশন কমপ্লিট করতে পারো না, 90 থেকে 95% মার্কস তোমার কেউ আটকাতে পারবে না। কারো ক্ষমতা নেই তোমার আটকাবে এই মার্কসটা। কিন্তু তার জন্য তোমাকে ওই টাইমটা দিতে হবে। নাওয়া, খাওয়া, গাওয়া, ধোয়া, যা যা কাজকর্ম আছে সব বন্ধ করে এর পেছনে পড়ে থাকতে হবে, তবে তো মার্কসটা উঠবে। বুঝতে পারলাম? ঠিক আছে, বলো কার কি বক্তব্য আছে একটু শুনি। শুরু তো নিশ্চয়ই করেছো তোমরা রিভিশন, তো সেদিক থেকে কি কি প্রবলেম ফেস করছো না করছো একটু শুনি, বলো। দাদা, নাম্বার থিওরির একটা পিডিএফ এর মধ্যে যেন মনে হচ্ছে ভুল ভুল আছে। কি হয়েছে? কি হয়েছে? কি হয়েছে? নাম্বার থিওরির একটা পিডিএফ তোমার অ্যাপে দেখলাম একটু ভুল আছে। এটা ওই অফলাইনে ক্লাসটা করিয়েছিল। কি রকম ভুল আছে? ক্যালকুলেশন। ওটা তো কিসের ক্যালকুলেশন বলো একটু শুনি। ওই তোমার 5/2400। আরে বাবা ছেড়ে দাও, তুমি তোমার মতো করে করে নাও। প্রসেস জানো? হ্যাঁ জানি। ব্যাস, তোমার কি যায় আসে? পিডিএফ এ ভুল আছে তো আমাকে একটা কথা বলো তো, কি যায় আসে ভাই? তুমি প্রসেস জানো, তুমি করে নাও না। যে ক্যালকুলেশনটা করেছে সে 2 এর জায়গায় 3 লিখে ফেলেছে, তাতে সমস্যাটা কি আছে? তুমি তোমার মতো করে নাও না। কিছু সমস্যা আছে বলো? আছে না না, তাহলে এসব নিয়ে হেডেক নিয়ে লাভ আছে? আর বলবি শোনো না, ওই নাম্বার থিওরির যে অঙ্কগুলো আসতে পারে মানে পরীক্ষায়, ওগুলো একটু স্যাম্পল কয়েকটা কোশ্চেন দেখাও না। ওইগুলোই তো করাচ্ছি, ওইগুলোই তো করাচ্ছি যেগুলো পরীক্ষায় আসতে পারে। আরে না না, কোশ্চেন গুলো জাস্ট চোখে দেখবো কোশ্চেন গুলো। আরে বাবা, কোয়েশ্চেন গুলো ধরেই করাচ্ছি তোমাকে আমি, বুঝতে পারলে না? তোমায় যে থিওরেম করাচ্ছি, তোমায় যে প্রবলেম করাচ্ছি, ওগুলোই আসে। লেখা ওগুলোই থাকবে? ওগুলোই থাকবে লেখা। ঠিক আছে তাহলে। ঠিক আছে। 5/2400 তুমি ক্যালকুলেশন করতে জানো, 5/2500 তুমি ক্যালকুলেশন করতে জানো। তোমার কিচ্ছু যায় আসে না যে যা খুশি করেছে পিডিএফ এ কি আছে না আছে, তোমার কিছু যায় আসে না। তুমি যে মেথড জানো সেই মেথডে করো, বাস গল্প শেষ। 5 হোক, টাও হোক, তোমার ইচ্ছা। তুমি যে মেথডে জানো সেই মেথড ফলো করো, হয়ে যাবে। সিগমা হোক, ঠিক আছে? এইসব নিয়ে চিন্তা করে লাভ নেই। কাজের কাজে টাইম দাও, কাজের কাজে মন দাও, বুঝলে? আসল কাজ হচ্ছে রিভিশনটাকে কিভাবে কমপ্লিট করবে সেটার পেছনে টাইম দাও, বুঝলে? যেটা আমি এতক্ষণ ধরে বোঝালাম যে এই প্রসেসটা ফলো করো, দেখো তোমার রিভিশনটা কমপ্লিট হবে। এবার কমপ্লিট একবার করে কোনো লাভ হবে না, জানো তো? সত্যি কথা বলতে গেলে তুমি একবার রিভিশন কমপ্লিট করে ভাববে তুমি পরীক্ষায় লিখতে পারবে, আমি তোমায় বলে দিচ্ছি তুমি একবার রিভিশন কমপ্লিট করার পর না তোমার একটু কনফিডেন্স বাড়বে শুধু, কিন্তু ওই কনফিডেন্স নিয়ে পরীক্ষা পর্যন্ত যাও না, লাভ হবে না, ভালো নাম্বার স্কোর হবে না। একবারে দেখো, আমি রিভিশনের প্রসেসটা এখানে একটু বলি। ধরো আমি ইউনিট 3 এর কথা বলছি, ইউনিট 3 থেকে তো শুরু করেছি।
ইউনিট 3 4 ঘন্টা দিয়েছিলাম তোমাকে রিভিশন করতে ফার্স্ট টাইম রিভিশনের জন্য, তুমি পুরোটা কমপ্লিট করে ফেলেছো। ইউনিট 3, ইউনিট বি, ইউনিট এ কমপ্লিট হয়ে গেছে। চলে আসো সেকেন্ড টাইম রিভিশন। সেকেন্ড টাইম যখন রিভিশন করবে না, তোমার টাইম 50% কমে যাবে। যেখানে ইউনিট 3 তে তুমি 4 ঘন্টা দিয়েছো, সেখানে ইউনিট 3 তে তুমি 1.5 থেকে 2 ঘন্টা দেবে, তার বেশি একটা সেকেন্ডও দেবে না। হলো? যেখানে তুমি ইউনিট বি তে মোটামুটি এখানে 1 ঘন্টা, এখানে 3 ঘন্টা, 4 ঘন্টা দিয়েছো, সেখানে তুমি 1.5 থেকে 2 ঘন্টার 1 মিনিটও বেশি দেবে না। যেখানে তুমি ইউনিট এ তে ওভারঅল 7 ঘন্টা দিয়েছো, সেখানে তুমি 2.5 ঘন্টার বেশি 1 ফোঁটা টাইম দেবে না। ঠিক আছে? বুঝতে পারলাম? এটা গেল সেকেন্ড টাইম রিভিশন। থার্ড টাইম রিভিশন আরো হাফ টাইম কমবে। ইউনিট 3 তে তুমি আগের বারে কত টাইম দিয়েছিলে? 1.5 থেকে 2 ঘন্টা। এবার 1 ঘন্টার বেশি একদম টাইম দেওয়া যাবে না, ইউনিট 3 কমপ্লিট করতে হবে। ইউনিট বি তে কত টাইম দিয়েছিলে? 1.5 থেকে 2 ঘন্টা। এবারে 1 ঘন্টার বেশি একদম টাইম দেওয়া যাবে না, ইউনিট বি কমপ্লিট করতে হবে। এখানে তুমি কত টাইম দিয়েছিলে? 2.5 ঘন্টা থেকে 3 ঘন্টা। 1.5 ঘন্টার বেশি একদম টাইম দেওয়া যাবে না, ইউনিট এ কমপ্লিট করতে হবে। হলো? এবার পরীক্ষার আগের দিন রাত, পরীক্ষার আগের দিন রাত প্রথমে সেইগুলো ধরবে যেগুলো তোমার কাছে এই 3টি রিভিশনে কঠিন কঠিন লেগেছে। প্রথমে সেগুলো ধরবে যেগুলো তোমার কাছে একটু কঠিন কঠিন লেগেছে, সেগুলোকে কমপ্লিট করলে, যদি মনে হয় হাতে লিখে করব, করে নাও হাতে লিখে, কোনো ব্যাপার না। কারণ পরীক্ষার আগের দিন রাতে তোমার যদি মনে হয় যে এই অঙ্কটা করার দরকার হাতে লিখে, তো করো ওই অঙ্কটা হাতে লিখে। সব অঙ্ক নয়, পার্টিকুলার কিছু অঙ্ক যদি তোমার মনে হয় করো হাতে লিখে, বাকিটাকে চোখে দেখে কমপ্লিট করো। ঠিক আছে? হলো? যত তাড়াতাড়ি তুমি কমপ্লিট করতে পারবে, তত তাড়াতাড়ি ওই যেগুলো তুমি হাতে লিখে করেছো বা যেগুলো তোমার একটু কঠিন কঠিন লাগে, সেগুলোকে আরেকবার করে দেখতে পারবে। ঠিক আছে? হলো? তারপর একটা কমপ্লিট ফুল 7 থেকে 8 ঘন্টার ঘুম, সকালবেলা উঠে পরীক্ষা দিতে যাবে। তারপর তুমি এসে দেখবে রেজাল্ট কি হয়। তোমার রেজাল্ট কথা বলবে, তোমার রেজাল্ট কথা বলবে। আর যদি তুমি এখানে এই জিনিসটা করতে পারো না, তুমি পরীক্ষা দিয়ে নিজে দাঁড়িয়ে বলবে যে এই পরীক্ষায় আমাকে একটা নাম্বারও কাটার ক্ষমতা কারণ নেই। বুঝতে পারলাম? আমি তো তোমাকে বলেছি 90 থেকে 95, তুমি পরীক্ষার হল থেকে নিজে বেরিয়ে বলবে যে এই পরীক্ষায় একটা নাম্বার কাটার ক্ষমতা কারণ নেই। যদি তোমাকে এই মেথডটা যেটা বললাম এটা তুমি করতে পারো, আমি যেটা বলেছি সেটা যদি মাথায় ঢুকে থাকে, যদি সেটা করতে পারো, তাহলে একটা নাম্বার কাটার ক্ষমতা কারো থাকবে না। বুঝতে পারলাম? ফার্স্ট রিভিশনে যতটা টাইম নিয়েছো, সেকেন্ড রিভিশনে তার হাফ টাইমে কমপ্লিট করবে, হাফের মধ্যে, নট গ্রেটার, মধ্যে। তারপরে রিভিশনে তার হাফের মধ্যে টাইমে কমপ্লিট করবে। এবার আসছে পরীক্ষার আগের ফাইনাল রাত। ফার্স্টে যেগুলো যেগুলো কঠিন কঠিন মনে হয় সেগুলো একবার করে দেখে নেবে, তারপর ওভারঅল জিনিসটা একবার দেখবে, লাস্টে আরেকবার যেগুলো কঠিন কঠিন মনে হয়েছিল প্রথমবারে ওগুলো আরেকবার চোখে বুলিয়ে নেবে, তারপর ঘুম, বাস, পরিষ্কার, শেষ। বোঝা গেল? ঠিক আছে? চলো এবার দেখিয়ে দাও যে কিভাবে নিজেরা এই টাস্কটা কমপ্লিট করতে পারো। এই টাস্কটা তো আর অন্য কারণ না, এই টাস্কটা সম্পূর্ণ তোমার। তুমি কতটা মেহনত করতে পারবে, তুমি কতটা ডেডিকেশন দেখাতে পারবে, এটা সম্পূর্ণ তোমার উপর। দেখিয়ে দাও যে তুমি অ্যাজ এ স্টুডেন্ট কতটা ডেডিকেটেড, দেখিয়ে দাও তুমি নিজের লাইফের প্রতি কতটা কেয়ারফুল, দেখিয়ে দাও যে তোমার মধ্যে কতটা ক্ষমতা আছে, কতটা এনার্জি আছে একটা টাস্ককে কমপ্লিট করার মতো, একটা টাস্ককে সাকসেসফুলি কমপ্লিট করার মতো। তোমাকে যদি একটা টাস্ক দেওয়া হয়, সেটা তুমি সাকসেসফুলি কতটা কমপ্লিট করতে পারো, সেটার ক্ষমতা কতটা আছে দেখিয়ে দাও। ব্যাস, তারপরে রেজাল্ট কথা বলবে, তারপরে আর কিছু না, তারপরে রেজাল্ট কথা বলবে, তারপরে তুমিও কথা বলবে না, আমিও কথা বলবো না, অন্য কারোর তো কথা বলার সুযোগই থাকবে না। তারপরে শুধু তোমার রেজাল্ট কথা বলবে। তারপরে দেখবে লোকে তোমার রেজাল্টটাকে অন্যের সাথে কম্পেয়ার করবে, অন্যকে দেখাবে যে দেখ ও এত রেজাল্ট করেছে, তুই করতে পারছিস না। যেটা তোমাকে হয়তো কখনো না কখনো বলা হয়েছিল, সেটা তোমার রেজাল্টের জন্য অন্য কাউকে বলা হবে। এটাই মজা। বোঝা গেল? ব্যাস, আর আমি কিছু বলবো না। এবার তোমার দেখানোর কর্তব্য, তুমি দেখাও। ঠিক আছে? আর আমার কিছু বলারও নেই। আমি শুধু একটা কথা আবার মনে করিয়ে দিচ্ছি, যদি কখনো রিভিশন করতে গিয়ে মনে হয় যে এটা এখন হচ্ছে না, আমার সাথে বহুবার হয়েছে, তো আমি কি করেছি তখন? আমি সঙ্গে সঙ্গে সেটাকে ছেড়ে দিয়ে অন্য রিভিশনে ঢুকে গেছি। আমার তো পরপর সাজানো আছে, স্কিম তো সাজানো আছে পরপর। একটা হচ্ছে না তো পরে স্কিমে চলে যাব, সেটা কমপ্লিট করে নেবো, তারপরে আবার ফিরে আসবো এটায়।
তখন যদি মন লাগে করবো, নাহলে আবার পরেরটা যেটা সাজানো হচ্ছে সেটাই চলে যাব। কেন আমি বসে থাকবো, কেন আমি টাইম ওয়েস্ট করতে দেবো? তাতেও হচ্ছে না তো আমি হেল্প নেব, যারা আমাকে এতদিন ধরে গাইড করলো তাদের হেল্প নেব, বাড়িতে যারা সিনিয়র আছে তাদের হেল্প নেব, যার থেকে পারি হেল্প নেব, হেল্প নিয়ে নিজেকে আবার দাঁড় করিয়ে নেবো, এই তো ব্যাপার। ঠিক আছে, চলো চলো আমি শুরু করছি তোমাদের নাম্বার থিওরি লাস্ট পার্টটা। চলো।